ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাটি আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির সেট 8টা নিয়ে এসেছি। আশা করছি প্রশ্নগুলো তোমাদের পিএসসি মিসেলেনিয়াস সহ যে কোনো রকম গভর্নমেন্ট এক্সামে কিন্তু খুবই উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সোজা প্রশ্ন, রুদ্রপ্রয়াগ কোন দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত? মিসলেনিয়াস 2006। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মন্দাকিনী ও অলকানন্দা, অপশান 2 ভাগীরথী ও অলকানন্দা, অপশান 3 অলকানন্দা ও ধৌলগঙ্গা, অপশান 4 অলকানন্দা ও নন্দাকিনী। সঠিক উত্তর কী হবে? মন্দাকিনী ও অলকানন্দা। তাহলে রুদ্রপ্রয়াগ কোন দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত? মন্দাকিনী ও অলকানন্দা। আচ্ছা, এই সময় নোটগুলো দেখো। তাহলে ভাগীরথী ও অলকানন্দার সঙ্গমস্থলে কী অবস্থিত? দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা সবকটাই ভালো করে মনে রেখো। আচ্ছা, মন্দাকিনী ও অলকানন্দা ও ধৌলিগঙ্গার সঙ্গমস্থলে কী অবস্থিত? বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও ধৌলিগঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত বিষ্ণুপ্রয়াগ, আর অলকানন্দা ও নন্দাকিনীর সঙ্গমস্থলে অবস্থিত নন্দপ্রয়াগ। এই প্রয়াগগুলো তোমরা মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষায় রিপিট হয়। আর এর ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু দেবপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় 2006-এর প্রশ্ন। আমি আর অপশানগুলো দিইনি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। এখনকার হিসাবে ভারতবর্ষের সবথেকে আখ উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। শিব কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হ্রদ, অপশান 2 বালিয়াড়ি, অপশান 3 উপত্যকা, অপশান 4 উপরের কোনোটাই নয়। শিব হচ্ছে এক ধরনের বালিয়াড়ি। আর এটা কোন বালিয়াড়ির অংশ? তোমরা ভূগোল বালিয়াড়ি চ্যাপ্টার পড়লেই বুঝতে পারবে। পারলে 9-10-এর ভূগোল থেকে এটা পড়ে নিও, আমি ভবিষ্যতে পারলে নোট দিয়ে দেবো। শিব হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ির একটা অংশ। শিব হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ির একটা অংশ। আর এই শিবগুলোর গঠন কীরকম হয়? নিচের দিকে মোটা, উপরের দিকে যত যাবে কিন্তু তীক্ষ্ণ হয়, মানে তরোয়ালের মতো দেখতে হয়। আর আরবি ভাষায় শিব মানে তরোয়াল, তাই জন্য থেকে নাম এসছে শিব। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই শিবগুলো কিরমভাবে গঠিত হয় জানো? যে পরস্পর সমান্তরালভাবে গঠিত হয়। অনেকগুলো মানে বায়ুর প্রবাহের ফলে বালি স্তূপ সৃষ্টি হয়ে এরকম সমান্তরাল হয়ে প্রচুর শিব সৃষ্টি হয়। তাহলে এই যে দুটো সমান্তরাল শিপের মধ্যবর্তী অংশকে, এইটা কিন্তু আসে যে দুটো শিপের মধ্যবর্তী অংশকে কী বলে? আমি আরও পরিষ্কারভাবে বলে দিচ্ছি। দুটি সমান্তরাল শিপের মধ্যবর্তী অংশকে করিডর বলে, যার ভেতর দিয়ে বায়ু কিন্তু প্রবল বেগে প্রবাহিত হয়। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা পারলে নোটটা লিখে নাও, পরে আমি আবার প্রশ্নটা আসলে আমি ভালো করে নোট দিয়ে দেবো। সেটগুলো শেষ করতে হবে বলে বেশি নোট দিচ্ছি না। আর পারলে 9-10-এর বই থেকে এটা পড়ে নিও। তাহলে দুটো সমান্তরাল শিপের মধ্যবর্তী অংশকে করিডর বলে। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা, পরের প্রশ্ন। লৌহ আকরিক উৎপাদনে কোন রাজ্য প্রথম? মিসলেনিয়াস 2006। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ওড়িশা, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 ছত্তিশগড়, অপশান 4 কর্ণাটক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ওড়িশা। তাহলে লৌহ আকরিক উৎপাদনে বর্তমানে কোন রাজ্য প্রথম? ওড়িশা। আর দ্বিতীয় কে আছে? তৃতীয়টাও তোমরা মনে রেখো। দ্বিতীয় আছে ছত্তিশগড়, আর তৃতীয় স্থানে আছে কর্ণাটক। তাহলে লৌহ আকরিক উৎপাদনে কোন রাজ্য প্রথম? ওড়িশা। আর দ্বিতীয়তে আছে ছত্তিশগড়, আর তৃতীয়তে আছে কর্ণাটক। আচ্ছা, আখ উৎপাদনে তোমাদের ওই নোটটাও বলে দিই যে আখ উৎপাদনে 1 নম্বরে আছে উত্তরপ্রদেশ, আর 2 নম্বরে আছে মহারাষ্ট্র, আর 3 নম্বরেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে আমি নোটটা পেলে জানিয়ে দেবো, কিংবা তোমরা বই খুলে দেখে নিও। আখ উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয়তে আছে মহারাষ্ট্র, তৃতীয়টাও তোমরা দেখে নিও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিন্তু তিনটেই জানা দরকার। আরও যদি জানতে পারো 4 নম্বরে কে আছে, 5 নম্বরে কে আছে, 6 নম্বরে কে আছে, বিভিন্নভাবে সাজিয়ে দেয়। সেখানে আবার কি প্রথম স্থানটা থাকবে না, অন্য থাকবে। তার ভেতরে হয়তো তোমাদের জানতে চাওয়া হলো এই 4টে অপশানের ভেতরে কে বেশি উৎপাদন করে আখ, বা এই 4টে অপশানের ভেতরে লৌহ আকরিক সব থেকে বেশি কোথায় পাওয়া যায়। এইভাবে প্রশ্নের ট্রেন্ড এখন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। রেগুড় কি? সোজা প্রশ্ন, প্রচুরবার রিপিট হয়েছে সেটে। রেগুড় হচ্ছে মিসলেনিয়াস 2006-এর প্রশ্ন। রেগুড় 1 লাল মৃত্তিকা, 2 কৃষ্ণ মৃত্তিকা, 3 পাললিক মৃত্তিকা, 4 মরু মৃত্তিকা। রেগুড় হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, মানে যেটাকে ইংলিশে ব্ল্যাক সয়েলও বলে। আর রেগুড় তো তোমরা জানো যে, যদি তোমাদের প্রশ্ন আসে যে তুলা বা কটন সব থেকে কোন মাটিতে ভালো জন্মায়, সেটা হচ্ছে রেগুড় বা কৃষ্ণ মৃত্তিকা। তাই জন্য একে কিন্তু অনেকে ব্ল্যাক কটন সয়েলও বলে। তোমাদের যদি প্রশ্নে কখনো দেখো যে 4টে অপশান দিয়েছে, যে এই 4টে অপশানের মধ্যে কাকে ব্ল্যাক কটন সয়েল বলে, তখন কিন্তু সঠিক উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুড়। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা, পরের প্রশ্ন। রন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2006-এর। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হ্রদ, অপশান 2 মরুভূমি, অপশান 3 উপত্যকা, অপশান 4 মালভূমি। সঠিক উত্তর কী হবে? মরুভূমি। আচ্ছা, রন মানে গুজরাটি ভাষায় কিংবা হিন্দি ভাষায় বলতে পারো। আমি যতদূর জানি গুজরাটি ভাষায় রন মানে হচ্ছে মরুভূমি। এর একটা উদাহরণ কি? ভারতবর্ষের কচ্ছের রন, তোমরা অনেকেই জানো, গ্রেট রান অফ কচ্ছ, এটা হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত। আর তোমাদের যদি কখনো প্রশ্ন আসে যে ভারতবর্ষের কোন মরুভূমিকে সাদা মরুভূমি বলা হয়,
তখন তোমরা বলবে যে কচ্ছের রান মরুভূমি, এটা একটা থর মরুভূমিরই অংশ। আর তোমাদের প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে যে ভারতবর্ষের কোন রাজ্যে সাদা মরুভূমি দেখতে পাওয়া যায়। প্রশ্নটা এইভাবেই বেশি আসে যে ভারতবর্ষের কোন রাজ্যে সাদা মরুভূমি দেখতে পাওয়া যায়, তাহলে সঠিক উত্তর হবে গুজরাট। আর সাদা মরুভূমিটা কি, এই গ্রেট রান অফ কচ্ছ বা কচ্ছের রন। আর এটা কিন্তু একটা সল্ট ডেজার্ট, এটা কিন্তু ভারতবর্ষের সবথেকে বৃহৎ সল্ট ডেজার্ট। যদি তোমাদের আসে যে কচ্ছের রান এটা কী ধরনের মরুভূমি, এটা কিন্তু একটা সল্ট ডেজার্ট। আর ভারতবর্ষের কোন রাজ্যে সাদা মরুভূমি দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হবে গুজরাট। খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে নোটগুলো দেখে নিও। ভারতের কোন রাজ্য পঞ্চনদের দেশ নামে পরিচিত, খুব সোজা প্রশ্ন, মিসেলিনিয়া 2007। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পাঞ্জাব, অপশান 2 হরিয়ানা, অপশান 3 জম্মু কাশ্মীর, অপশান 4 হিমাচল প্রদেশ। সঠিক উত্তর কী হবে, তোমরা সকলেই জানো পাঞ্জাব হচ্ছে পঞ্চনদের দেশ নামে পরিচিত। এছাড়াও কিন্তু পাঞ্জাবকে সপ্তসিন্ধুর দেশও বলা হয়। তোমরা আমার ইউটিউবে আমি যে প্রতিদিন শর্টস ছাড়ি, শর্টসগুলো দেখলেও জানতে পারবে। আমি প্রতিদিন অনলাইনারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু জিকে আপলোড করি, প্রতিদিন 2 কি 3টে করে জিকে সেট আপলোড করি, 12টা করে প্রশ্ন থাকে একটা সেটে। আচ্ছা, সবাই তো জানো যে পঞ্চনদের দেশ বলা হয় হচ্ছে পাঞ্জাবকে, কিন্তু সপ্তসিন্ধুর দেশও বলা হয় পাঞ্জাবকে। আরও অনেক নিকনেম আছে, সেইগুলো তোমরা এই আমার জিকে সিরিজগুলো দেখতে বুঝতে পারবে। আর ভবিষ্যতে আমি পারলে নোট দিয়ে দেবো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম, মিসেলিনিয়া 2007। সঠিক উত্তর, অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পশ্চিমবঙ্গ, অপশান 2 উত্তরপ্রদেশ, অপশান 3 বিহার, অপশান 4 অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। তাই ধান উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম, পশ্চিমবঙ্গ আছে। এই সম্বন্ধে 2টো খুব গুরুত্বপূর্ণ নোট আজ দেখে নাও। যদি তোমাদের প্রশ্নে আসে যে কোন রাজ্যকে ভারতের চালের বাটি বলা হয় বা ধানের বাটি বলা হয়, সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। মানে ভারতের রাইস বোল বলা হয় কোন রাজ্যকে, অন্ধ্রপ্রদেশকে। আচ্ছা, ওপরে দেখো এটা ধানের বাটি চালের বাটি দুটো হয়ে গেছে। আমি একটা মানে ধানটা আমি লিখতে চাইনি, আমি চালের বাটি লিখতে চাইছিলাম। যাই হোক, একই ব্যাপার। আর যদি তোমাদের প্রশ্নে আসে যে কোন অঞ্চলকে, ভারতবর্ষের কোন অঞ্চলকে, এটাই কিন্তু বেশি আসে, কারণ অন্ধ্রপ্রদেশটা অনেকেই জানে। ভারতবর্ষের কোন অঞ্চলকে চালের বাটি বলা হয় বা ধানের বাটি বলা হয়, সঠিক উত্তর হবে কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ অঞ্চলকে ধানের বাটি বা চালের বাটি বলা হয়। তাহলে ভারতবর্ষের কোন অঞ্চলকে চালের বাটি বলা হয়, সঠিক উত্তর হবে কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ অঞ্চল। অন্ধ্রপ্রদেশ কিন্তু এই অঞ্চলেই অবস্থিত, কৃষ্ণা ও গোদাবরী অঞ্চলেই অবস্থিত। তো এইসব অঞ্চলে যেসব রাজ্য আছে সবাই কিন্তু ভালো ধান উৎপাদনে। আর যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করে কোন রাজ্যকে চালের বাটি বলা হয় বা ধানের বাটি বলা হয়, তখন সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। আর কোন অঞ্চল হলে কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ অঞ্চল। ঠিক আছে বন্ধুরা, ইংলিশে বললে হবে যে কৃষ্ণা অ্যান্ড গোদাবরী ডেল্টা রিজিয়ন। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা, পরের প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম। অপশানগুলো দেখে, অপশানটা দিইনি কারণ এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, কারণ 2001-এর সেন্সাস অনুযায়ী ছিল। আমি 2011 সেন্সাস অনুযায়ী দিয়ে দিয়েছি জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম, সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। আর এই সম্বন্ধে আমি সেট যখন শেষ হবে, আমি আজকেই লাস্টে কিন্তু এই সম্বন্ধে আমি কিছু নোট দিয়ে রেখেছি, তোমরা আসলে বুঝতে পারবে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি, মিসেলিনিয়া 2007-এর প্রশ্ন। এই প্রশ্নটা আগেও এসছে সেটে। অপশান 1 ডিগবয়, অপশান 2 জামনগর, অপশান 3 মথুরা, অপশান 4 মুম্বাই। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে ডিগবয়। তাহলে ভারতের প্রাচীন তৈলখনি কি, ডিগবয়, যেটা আসামে অবস্থিত। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক, মিসেলিনিয়া 2007। সঠিক উত্তর হবে বর্তমানে কিন্তু আমাদের জনঘনত্ব বেশি কিন্তু বিহারে। আর এই কোশ্চেনটা যখন এসেছিল না, তখন সঠিক উত্তর ছিল কিন্তু পশ্চিমবঙ্গ। মানে আমার যতদূর মনে পড়ছে 2001 সালের সেন্সাস অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি ছিল। আর বর্তমানে কিন্তু বিহারের জনঘনত্ব পশ্চিমবঙ্গের থেকে বেশি, কারণ পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1028 পার স্কোয়ার কিলোমিটার মনে হয়। আর আমাদের বিহারে কিন্তু মনে হয় 1104 দেখতে পাবে, কোথাও দেখবে 1106 পার বর্গ কিলোমিটার। আচ্ছা বন্ধু, এই সম্বন্ধে আমি আজকে সেটটা শেষ হলে আমি কিছু ভালো নোট দিয়ে রেখেছি, তোমরা বুঝতে পারবে। চলো বন্ধু, আজকে পরের প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে। অপশান 1 শিলিগুড়ি, অপশান 2 মুম্বাই, অপশান 3 চেন্নাই, অপশান 4 কলকাতা। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে মুম্বাই। আচ্ছা, এই সম্বন্ধে আমার 2টো নোট দেওয়া ভুলে গেছি, এটা কিন্তু আমার শর্টস দেখলে তোমরা জানতে পেরে যাবে। আমার শর্টসগুলো দেখো, তোমরা কিন্তু তাহলে জানতে পেরে যাবে। এই সম্বন্ধে আমি কিছু নোট দিয়ে রেখেছিলাম ওখানে, ভালো 12টা করে আমি নোট, 12টা করে ডেলি আমি জিকে ছাড়ি অনলাইনার। আচ্ছা, চেন্নাইকে কি বলা হয়, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, যদি তোমাদের কখনো জানতে চাওয়া হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হবে, চেন্নাই। আর শিলিগুড়িতে তোমরা তো অনেকেই জানো যে আমাদের মানে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। আচ্ছা, অনেক জায়গায় এটাও দেখা যায় যে আমাদের গুয়াহাটিকেও, আসামের গুয়াহাটিকেও কিন্তু অনেকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো এটা অপশান অনুযায়ী দিতে হবে। তো এখানে আমি বলে রাখছি, শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, চেন্নাইকে কিন্তু দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়। আমার শর্টসগুলো দেখো, ওখানে কিন্তু আপলোড করা আছে এই সম্বন্ধে ভিডিও। আচ্ছা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নোট দিইনি আমি। ভারতের প্রথম কোন পণ্য জিআই ট্যাগ পায়। জিআই ট্যাগটা কিন্তু অফিসিয়ালি 2003 থেকে শুরু হয়েছিল, মানে ওটা 1
টেস্ট দেওয়া হবে এটা ডিসিশন নেওয়া হয়েছিল। ফার্স্ট কিন্তু পায় হচ্ছে দার্জিলিং চা 2004 সালে, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। আমি কিন্তু ফুডের সিরিজে এই জিআই সম্বন্ধে ভালো আপলোড করে রেখেছিলাম। তা এটাই তোমরা আপাতত জেনে রাখো যে ভারতের প্রথম কোন পণ্য জিআই ট্যাগ পায়, দার্জিলিং চা 2004 সালে। 2004 সাল থেকেই দেওয়া শুরু হয়েছিল, 2003 সালে এটা কিন্তু বলবৎ হয়েছিল, 2004 সালে শুরু হয়েছিল। আর তোমরা জানো যে আমাদের এই কলকাতার রসগোল্লা, কলকাতা পশ্চিমবঙ্গের সঙ্গে উড়িষ্যার একটা খুব মানে আমাদের যুদ্ধই বেঁধে গেছিলো প্রায়, যে রসগোল্লা কে সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানে 2017 সালে কিন্তু আমাদের কলকাতায় কিন্তু জিতেছিল, যে বর্তমানে আমাদের রসগোল্লা জিআই ট্যাগ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার আন্ডারে আছে। তো এই জিআই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান বলে, জিআই ফুল ফর্ম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জিআই নিয়ে আমি এটা পুরো ভালো করে ক্লাস করিয়ে দেবো তোমাদের। আচ্ছা চলো আমাদের পরের প্রশ্ন, টোডা উপজাতি অধিবাসীদের ভারতের কোন অঞ্চলে দেখা যায়? টোডা উপজাতির অধিবাসীদের ভারতের কোন অঞ্চলে দেখা যায়? মিসেলিনিয়াস 2007। অপশানগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা আরেকটা আমি এই জিআই সম্বন্ধে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পণ্য বলে দিই পশ্চিমবঙ্গের, তুলাইপঞ্জি চাল। তোমরা অনেকে খেয়েও থাকবে। তুলাইপঞ্জি চাল কোথায় উৎপন্ন হয়? উত্তর দিনাজপুরে। আর তুলাইপঞ্জি চালও কিন্তু আমার যতদূর মনে পড়ছে 2017 সালে কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল। রসগোল্লাও 2017 সালে পেয়েছিল। এছাড়াও কিন্তু আমাদের মালদার কিন্তু হিমসাগর, ফজলি আম, হিমসাগর আম, আর একটা আমার লক্ষণভোগ আম, এই তিনটে আম কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলায় জিআই ট্যাগ পেয়েছে। এটা পশ্চিমবঙ্গের মালদা জেলার মানে জিআই ট্যাগ পাওয়া তিনটে আম, ফজলি, হিমসাগর আর তোমার লক্ষণভোগ। আচ্ছা পরের প্রশ্ন বন্ধুরা, টোডা উপজাতি অধিবাসীদের ভারতের কোন অঞ্চলে দেখা যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তামিলনাড়ু, অপশান 2 পশ্চিমবঙ্গ, অপশান 3 রাজস্থান, অপশান 4 মেঘালয়। সঠিক উত্তর কী হবে? তামিলনাড়ু। আর যদি তোমাদের কখনো এটা মাউন্টেন রেঞ্জ ওয়াইজ দেয় যে কোন পার্বত্য অঞ্চলে দেখা যায়, যে সাতপুরা পার্বত্য অঞ্চলে কি বিন্ধ্য পার্বত্য অঞ্চলে কি নীলগিরি পার্বত্য অঞ্চলে, তখন সঠিক উত্তর হবে তামিলনাড়ু। আচ্ছা এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। টোটো উপজাতি আসে, যদি টোডো আর টোডা দুটো কিন্তু আলাদা। টোডা উপজাতি দেখতে পাওয়া যায় তামিলনাড়ু, স্পেসিফিক্যালি রাজ্য জানতে চাইলে। আর কোন পার্বত্য অঞ্চলে? নীলগিরি পার্বত্য অঞ্চলে। আর টোটো উপজাতি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। আগে আলিপুরদুয়ার তো জানো জলপাইগুড়ির সঙ্গে মানে একসাথে ছিল, ওটা বর্তমানে আলাদা হয়ে গেছে, তাই জন্য কিন্তু আগে হলে এটা উত্তর জলপাইগুড়ি হতো, কিন্তু বর্তমানে সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার জেলায়, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। যদি আসে যে টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে। আর যদি জেলাটা ইন্ডিকেট করাই থাকে তাহলে সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার জেলাতে। খুবই অল্প সংখ্যক মানুষ আছে এই টোটো উপজাতির আলিপুরদুয়ারে। তারপরের প্রশ্ন বন্ধুরা, ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? মিসেলিনিয়াস 2008। আমি বর্তমানে আমি জাস্ট উত্তরটা দিয়ে দিয়েছি, কারণ সব চেঞ্জ হয়ে গেছে। সঠিক উত্তর হবে হরিয়ানা। তাহলে কোন রাজ্যের বর্তমানে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? হরিয়ানা। এই সম্বন্ধে আমি পরের নোট দিয়ে দিচ্ছি আজকেরই। আচ্ছা সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে প্রথম প্রয়োগ করা হয়েছিল? মিসেলিনিয়াস 2008। খুবই সোজা প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পশ্চিমবঙ্গ, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 পাঞ্জাব, অপশান 4 রাজস্থান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পাঞ্জাব। তাহলে সবুজ বিপ্লব ভারতের যদি আসে যে কোন রাজ্যে প্রথম প্রয়োগ করা হয়েছিল 1966-67 সাল নাগাদ, পাঞ্জাবে। এবং কোন শস্যের ওপর সব থেকে মানে ফলন বেশি হয়েছিল সবুজ বিপ্লবে? তোমরা আগের দিন বলেছি গম। এই পাঞ্জাবে কিন্তু গমের উৎপাদন কিন্তু প্রচুর পরিমাণে হয়েছিল এই সবুজ বিপ্লবের ফলে। আর যেন গমটা বলেছিলাম যে মেক্সিকো থেকে আনা হয়েছিল, আগের দিন বলছিলাম। আর ধানটা কিন্তু ফিলিপাইন্স থেকে আনা হয়েছিল, যে উচ্চ ফলনশীল বীজ। আগের দিন HYB সিডস সম্বন্ধে তোমাদের বলার সময় কিন্তু আমি বলেছি। চলো পরের প্রশ্ন, শাল কী ধরনের বৃক্ষ? মিসেলিনিয়াস 2008-এর প্রশ্ন। অপশান 1 চিরহরিৎ বৃক্ষ, অপশান 2 পর্ণমোচী বৃক্ষ, অপশান 3 সরলবর্গীয় বৃক্ষ, অপশান 4 পার্বত্য বৃক্ষ। সঠিক উত্তর কী হবে? আর্দ্র পর্ণমোচী বৃক্ষ, ময়েস্ট ডেসিডুয়াস ট্রি। যদি ইংলিশে আসে ময়েস্ট ডেসিডুয়াস ট্রি। যদি আর কি স্পেসিফিক্যালি জানতে চায়, যদি যেখানে শুষ্ক পর্ণমোচীও আছে, আর্দ্র পর্ণমোচী আছে, তখন সঠিক উত্তর হবে আর্দ্র পর্ণমোচী বৃক্ষ, শাল। আর যদি শুধু এখানে যেরকম শুধু পর্ণমোচী দিয়েছে তাহলে কোশ্চেনটা সোজা হয়ে গেল। সঠিক উত্তর হবে পর্ণমোচী বৃক্ষ বা ডেসিডুয়াস ট্রি। আচ্ছা এই সম্বন্ধে নোট দেখে নিয়ে যাও। এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরীক্ষায় আছে। শাল গাছের বিজ্ঞানসম্মত নামটা তোমরা কিন্তু জেনে রেখো। শাল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো শরিয়া রোবাস্তা। এই নামটা কিন্তু তোমরা মনে রেখো। শাল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো শরিয়া রোবাস্তা। চলো বন্ধুরা পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মিসেলিনিয়াস 2008। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার দেখছো সেটা রিপিট হচ্ছে। অপশান 1 নর্মদা, অপশান 2 কাবেরী, অপশান 3 কৃষ্ণা, অপশান 4 সোন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কৃষ্ণা। তাহলে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা, যেটা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা তো আলাদা হয়ে গেছে জানো, কিন্তু বেশিরভাগ পরীক্ষায় তোমরা অপশান আসবে যে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত। যদি আসে যে কৃষ্ণা তো দিলেও, আর অনেক সময় আসে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর এবং কোন রাজ্যের ওপর অবস্থিত। দেখবে তেলেঙ্গানা থাকবে না, 3টে অন্য অপশনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ থাকবে, তখন সঠিক উত্তর কিন্তু অন্ধ্রপ্রদেশে দেবে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কাছাকাছি অবস্থিত। আর
তেলেঙ্গানা জেলার নামটা আমার মনে পড়ছে না, অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় এটা অবস্থিত। আর এই তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ না থাকে, যদি তেলেঙ্গানা থাকে তাহলে তখন তেলেঙ্গানা দিও, কিন্তু আর দুটো কোনোদিন একসঙ্গে থাকবে না, যে কোনো একটাই থাকবে। চলো বন্ধুরা, এই সম্বন্ধে আরও নোট দেখা যায়। নর্মদা নদীর ওপর কী বাঁধ অবস্থিত? সর্দার সরোবর বাঁধ। এটা ভালো করে মনে রাখো, যেটা গুজরাটে অবস্থিত। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত, যেটা গুজরাটে অবস্থিত। আর কাবেরী নদীর ওপর মেত্তুর বাঁধ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তামিলনাড়ুতে অবস্থিত। কাবেরী নদীর ওপর কী বাঁধ অবস্থিত? মেত্তুর বাঁধ, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। আর সোন নদীর ওপর বানসাগর বাঁধ অবস্থিত, বানসাগর বাঁধ অবস্থিত, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তাই নর্মদার ওপর সর্দার সরোবর বাঁধ, যেটা গুজরাটে অবস্থিত। কাবেরীর ওপর মেত্তুর বাঁধ, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। আর সোনটা হচ্ছে বানসাগর বাঁধ, মধ্যপ্রদেশে অবস্থিত। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন মানচিত্রের সাহায্যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় অধ্যয়ন করা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। মিশনারি 2008-এর প্রশ্ন। অপশান 1 GIS, অপশান 2 ভূসংস্থানিক মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র, অপশান 3 স্যাটেলাইট ছবি, আর অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? ভূসংস্থানিক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ। তাহলে কোন মানচিত্রের সাহায্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অধ্যয়ন করা হয়? ভূসংস্থানিক মানচিত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা ভালো করে মনে রেখো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন শেষ হয়ে গেল। আমি এবারে এই সম্বন্ধে কিছু, যেগুলো বলছিলাম কোন রাজ্যের জনসংখ্যা বেশি, শিক্ষা বেশি, এই সম্বন্ধে কিছু নোট তোমায় দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা সর্বাধিক কোথায়? উত্তরপ্রদেশ। আর সবথেকে কম জনসংখ্যা হচ্ছে সিকিম। তাহলে সবথেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সবথেকে কম জনবহুল রাজ্য হচ্ছে সিকিম। আচ্ছা, কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? বিহার। আর অরুণাচল প্রদেশের জনঘনত্ব সর্বনিম্ন। আর জনঘনত্বটা এটাও মনে রেখো তোমরা, কাউন্টটাও মনে রেখো, কারণ অরুণাচল প্রদেশের জনঘনত্ব যতদূর সম্ভব মনে পড়ছে আমার 17 পার বর্গ কিলোমিটার। আর বিহারের জনঘনত্ব যতদূর মনে পড়ছে 1104 কিংবা 1106 পার বর্গ কিলোমিটার। বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, 1104 কি 1106, এটাই মনে রাখো। আর পশ্চিমবঙ্গের কিন্তু আমাদের জনঘনত্ব, যেটা আগে পশ্চিমবঙ্গ প্রথম ছিল জনঘনত্বের দিক থেকে, পশ্চিমবঙ্গের বর্তমান জনঘনত্ব হচ্ছে 1028 পার স্কোয়ার কিলোমিটার, যতদূর আমার মনে পড়ছে। চলো বন্ধুরা, এই সময় তাহলে কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ। কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন? সিকিম। কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? বিহার। কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন অঞ্চলের জনসংখ্যা সর্বাধিক? দিল্লি। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? লাক্ষাদ্বীপ। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক? দিল্লি। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনঘনত্ব সর্বনিম্ন? আন্দামান ও নিকোবর। ভালো করে নোটটা তোমরা লিখে নিও, খাতাতে নোট ডাউন করে নিও, আশা করি খুবই উপকারে আসবে। পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। তাহলে তোমরা দেখে নিও ভালো করে। আচ্ছা, পরের একটা কিছু নোট দেখে নাও। আয়তনের বিচারে যদি সবথেকে বড় রাজ্য বর্তমানে কি? রাজস্থান। আয়তনের বিচারে সবথেকে ছোট রাজ্য কি? গোয়া। আচ্ছা, আয়তনের বিচারে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর। আয়তনের বিচারে সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। আয়তনের বিচারে তাহলে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর, আর ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। আর সর্বাধিক আমাদের সেক্স রেশিও কোন রাজ্যে সবথেকে বেশি? ভারতবর্ষের কেরালা রাজ্যে, মানে লিঙ্গানুপাত সর্বাধিক হচ্ছে কেরালা রাজ্যে, আর সর্বনিম্ন হচ্ছে হরিয়ানা রাজ্যে। তাহলে এই কোশ্চেনটা একটু আগেই এসেছিল, আমি আর তখন ডিটেলে দিইনি, এখানে দেবো বলে। তার লিঙ্গানুপাত সর্বনিম্ন কোথায়? হরিয়ানাতে। আর লিঙ্গানুপাত সবথেকে বেশি হচ্ছে কেরালা রাজ্যে। আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বনিম্ন? দমন দিউতে। আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সর্বাধিক? এটা যতদূর আমার মনে পড়ছে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বাধিক, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ হবে। লাক্ষাদ্বীপের কিন্তু এটা তোমার লেখা হয়নি, সরি, এখানে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে। নোটটা আমি আবার তোমাদের বলে দিচ্ছি, নাহলে তোমাদের গুলিয়ে যাবে। আমার লেখার কালারটা চেঞ্জ করা উচিত ছিল। যাই হোক, আয়তনের বিচারে সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। আয়তনের বিচারে সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। ঠিক আছে বন্ধুরা, আয়তনের বিচারে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীর। আয়তনের বিচারে সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। আচ্ছা, এবারে আসছে লিঙ্গানুপাতের দিক থেকে বা সেক্স রেশিওর দিক থেকে। লিঙ্গানুপাতের দিক থেকে সর্বাধিক হচ্ছে কেরালা রাজ্যে, মানে আমাদের বর্তমানে কোন অঙ্গরাজ্যের লিঙ্গানুপাত সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে কেরালা রাজ্য। আর কোন অঙ্গরাজ্যের লিঙ্গানুপাত সর্বনিম্ন? সঠিক উত্তর, যেটা এই সেটা প্রশ্নটা এসেছিল আগে, হরিয়ানা রাজ্যে। আচ্ছা, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বোচ্চ? পদুচেরি। আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বনিম্ন? দমন অ্যান্ড দিউ। লাক্ষাদ্বীপ হবে না, ওটা আমি ভুল বলেছি বন্ধুরা, আমি লিখেই দিয়েছিলাম। আসলে কথা, কালারগুলো এক হয়ে গেছে, কালারগুলো চেঞ্জ করা উচিত ছিল। তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিন্তু বেশি পরীক্ষায় রিপিট করবে, কারণ অঙ্গরাজ্যগুলো অনেকেই জানে। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লিঙ্গানুপাত সর্বোচ্চ পদুচেরিতে, আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন দমন অ্যান্ড দিউতে। এবারে দমন অ্যান্ড দিউ তোমরা জানো যে কী বলবো, দমন অ্যান্ড দিউ ও দাদরা ও নগর হাভেলি কিন্তু 2020 সালের 26শে জানুয়ারি থেকে কিন্তু মার্জ হয়ে গেছে। দমন অ্যান্ড দিউ ও দাদরা ও নগর হাভেলি কিন্তু আগে কিন্তু 2020 সালের আগে দুটো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এখন কিন্তু দুটোই এক।
ঠিক আছে বন্ধুরা, তো তবু তোমরা ওইটাই ভালো করে মনে রেখো, কারণ এখানে দাদরা নগর হাভেলি দেবে না তোমাদের। যদি আসে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন, তখন দমনন দিউই অপশানে থাকবে। আচ্ছা বন্ধুরা, পরের প্রশ্ন, কেরালা কোন রাজ্যের শিক্ষার হার সর্বাধিক? কেরালা রাজ্যের শিক্ষার হার সর্বাধিক। আর কোন রাজ্যের শিক্ষার হার সর্বনিম্ন? বিহারের শিক্ষার হার সর্বনিম্ন। আর নারী শিক্ষার হার সর্বাধিক কোথায়? কেরালাতে। আর নারী শিক্ষার হার সর্বনিম্ন হচ্ছে বিহারে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শিক্ষার হার হচ্ছে সর্বাধিক লাক্ষাদ্বীপে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শিক্ষার হার সর্বনিম্ন হচ্ছে দাদরা ও নগর হাভেলিতে। তোমরা ভালো করে নোটটা দেখে নিও। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি মিসলেনিয়াসের পিবিএসের অন্য সেট নিয়ে হাজির হচ্ছি। গুড বাই। তোমার নোটগুলো কিন্তু ভালো করে, লাস্টে যে 3টে আমি নোট দিলাম, ওই কোনটা আয়তনের বেশিসে কি লিঙ্গানুপাতের বেশিসে, ওইগুলো কিন্তু তোমরা খাতায় ভালো করে নোট করে নিও। চলো বন্ধুরা, গুড বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।